সবাইকে। আশা করি ভালো আছো। তো সবাই শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো। মুক্তা ঘোষ, সিফাত আহমেদ, নির্ঝরা। আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই কয়দিন প্যারাগ্রাফ রাইটিং, এক্সপ্লেনেশন এগুলো নিয়ে আলোচনা করার পাশাপাশি কবিতাগুলো দেখেছি। কারণ কবিতা থেকে সাধারণত এক্সপ্লেনেশনের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। সো আর বাকি স্টোরি যেগুলো আছে বা বাকি নর্মাল লেসন যেগুলো আছে ইংলিশ ফর টুডে বই, ওগুলো মোটামুটি স্ট্রেইট ফরওয়ার্ড, মানে কঠিন কিছু না বা বুঝতে কষ্ট হবে এমন কিছু না। তবে কিছু ছোট গল্প আছে। তার মধ্যে মাদার ইন ম্যানভিল একটা, তারপরে অ্যারাইভিং ইন দি ওরিয়েন্ট আছে, আর মেবি দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ। এই কয়েকটা একটু লিটারারি পিস, তো একটু কনফিউজিং হতে পারে, তাই আমরা এগুলো আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। তো আজকে আমরা জাস্ট মাদার ইন ম্যানভিল, এটা একটু বড়। তো এখানের কিছু কনফিউজিং পার্ট আছে, সেগুলো ক্লারিফাই করব। অ্যান্ড তোমাদের প্যারাগ্রাফ রাইটিং বা রিটেন পার্ট নিয়ে যে কোনো কোশ্চেন থাকলে সেগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমাদেরকে এই টেক্সটটা পড়া হয়েছে আগে? নিজে থেকে পড়েছো কি এই গল্পটা? এনিওয়ান? আচ্ছা, পড়া না থাকলে অসুবিধা নাই, আমরা লাইন বাই লাইন যাওয়ার চেষ্টা করব। অ্যান্ড এখান থেকে আহ, কিভাবে সেন্টেন্স, বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার, বা আমরা রাইটিং এর ক্ষেত্রে কিভাবে একটা রিটেন পিস থেকে মোটিভেটেড হতে পারি বা শিখতে পারি, সে বিষয়গুলো হাইলাইট করার চেষ্টা করব। তো 5 জন জয়েন করেছে, আমরা আলোচনা শুরু করি। আচ্ছা। তো মাদার ইন ম্যানভিল এই টাইটেলটাই আহ, পুরো গল্পের একটা সিক্রেট পার্ট বা মূল ক্লাইম্যাক্স যেটা, আহ, সেটা নিয়ে। তো আগে সামারিটা বলে দেই। এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি, অর্থাৎ রাইটার নিজের লাইফের কোনো একটা মেমোরি নিয়েই লিখেছেন, সাথে ফিকশন আছে, কল্পনা যোগ করে। তো রাইটার হচ্ছে মার্জরি কিনান রলিংস। উনি একজন ইউএস এর রাইটার, অ্যান্ড ইউএস তেই ছিলেন মোস্ট অফ দ্য টাইম। অ্যান্ড তার ইন্টারেস্ট ছিল হচ্ছে রুরাল পিপলের জীবন নিয়ে লেখা, এবং তার গল্পগুলোর থিম ইউনিভার্সাল। তো থিম বলতে মানুষের আহ, জীবনের নর্মালি ঘটে যেসব বিষয়গুলা, বা মানুষ যেসব বিষয়গুলা খুবই কমনলি ফিল করে, তো তার অধিকাংশ গল্পের থিম ওই কমন বিষয়গুলাই। এই যে লাস্ট লাইনে এটা লেখা, অলদো হার স্টোরিজ আর বেসড অন দি সিমিংলি সিম্পল লাইভস অফ রুরাল পিপল, আর থিমস আর ইউনিভার্সাল। অর্থাৎ শুধু রুরাল পিপল নিয়ে লিখলেও গ্রামের শহরের সবাই তার গল্পের সাথে রিলেট করতে পারে। সো এখন এই স্টোরিটা, এটাও একটা রুরাল স্টোরি। এখানে কবি, সরি কবি না, লেখক অথবা ন্যারেটর যে গল্পটা বলতেছে, তিনি একটা মাউন্টেইনাস রিজিয়নে যায় মূলত তার লেখায় ফোকাস করার জন্য, অর্থাৎ রাইটার নিজের পার্সপেক্টিভ থেকেই লিখতেছে। তো শি ইজ আ রাইটার অ্যান্ড শি নিডেড আ পিসফুল কাম প্লেস টু ফোকাস অন হার রাইটিং অ্যাক্টিভিটিস। তো এই কারণে সে ক্যারোলিনা মাউন্টেন্সে মুভ করার চিন্তা করে, এন্ড সেখানে মুভ করার পরে তাকে একটা অরফেনেজের কেবিন দেওয়া হয়। তো সেই কেবিনে সে থাকে। থাকাকালীন তার একটা লোক দরকার পড়ে কাঠ কেটে দেওয়ার জন্য। এখন কি কারণে কাঠ কাটতে হবে? কাঠ কাটতে হবে হচ্ছে আহ চিমনি, সরি ওই যে ফায়ার প্লেসে আগুন জ্বালানোর জন্য আর কি। কারণ ওইখানে প্রচুর ঠান্ডা। তো ঠান্ডার সময় আহ রুম গরম রাখার জন্য নর্মালি শীত প্রধান দেশগুলোতে ফায়ার প্লেস থাকে।
সো ফায়ার প্লেসে আগুন ধরানোর জন্য কাঠ কাটার জন্য লোক লাগবে, সে বলছে, বলার পরে আহ, একটা ছোট্ট ছেলে আসছে, এন্ড সেই ছোট্ট ছেলের সাথে তার মেমোরি গুলা, তার কনভারসেশন গুলা, এটাই এই গল্পের মূল বিষয়। বাট এই মাদার ইন ম্যানভিল, বা হ্যাঁ, এটা হচ্ছে ওই ছেলেটা ওই রাইটারের সাথে কথা বলার এক পর্যায়ে রাইটার ভাবে যে হি ইজ অ্যান অরফেন, এবং এই কারণে সে অরফেনেজে আছে। তো অরফেন মানে বাবা মা নাই, একদমই এতিম এরকম ভাবে আর কি। অ্যান্ড রাইটারটা অনেকটা মাদারলি একটা ফিগার হয়ে যায় ওই ছেলের জন্য, অ্যান্ড শি স্টার্টেড কেয়ারিং ফর হিম। বাট যখন ওই ছেলেটা এক পর্যায়ে বলে যে না, তার মা আছে অ্যান্ড শি লিভস ইন ম্যানভিল, নিয়ার বাই ভিলেজ, এই নামে কোনো ভিলেজ ইউএসএ তে নাই, সো এটা একটা কাল্পনিক আহ, নামই ধরা হয়। সো এটা বলার পরে রাইটার একটু চমকে যায়, বা তার একটু মন খারাপ হয় যে এ কেমন মা যে তার ছেলেকে নিজের কাছে না রেখে অরফেনেজে পাঠায় দিছে। আবার সে অন্যভাবেও একটু মন খারাপ করে যে তাহলে কি হলো, মানে আমি, মানে সে নিজেকে ওই ছেলের মায়ের প্লেসে চিন্তা করতেছিল, তাই তার ওই যে এনভায়াস নেচারটা একটু জেগে ওঠে ইন এ পজিটিভ ওয়ে আর কি। কিন্তু লাস্টে যখন সে বিদায় নিতে যায় ওই এলাকা থেকে, তখন অরফেনেজের এক গার্ডিয়ান টাইপ তার কাছ থেকে জানতে পারে যে সেই ছেলের আসলে কোনো মা নাই, সে কল্পনা করে বলছিল। তো কেন সে এই ফলস মায়ের কথা বলল, এই কোশ্চেনটা আস্ক করা হইতে পারে। এন্ড এটা লিটারারি প্লেস গুলাতে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এই গল্পে কেন ওই ছেলেটা তার আসলে মা না থাকা সত্ত্বেও কেন ওই গল্পটা বলল। তো ওই আনসারটা আমরা বের করার চেষ্টা করব, এবং এখানের যে ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ডস এন্ড ফ্রেজেস আছে সেগুলো আমরা জানবো। প্লাস রাইটিং এর জন্য আমাদের বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার, যে ভ্যারাইড সেন্টেন্স স্ট্রাকচারের কথা বলা হয়, সো এই গল্পে আমরা ওই সেন্টেন্স স্ট্রাকচার গুলার ভ্যারাইটি দেখার চেষ্টা করব। শুরু করি। তো দ্য অরফেনেজ ইজ হাই ইন দি ক্যারোলিনা মাউন্টেন্স। সো খুবই সিম্পল, ক্যারোলিনা মাউন্টেন্স এ অরফেনেজ অবস্থিত। আই ওয়াজ দেয়ার ইন দি অটাম। রাইটার অটামে ছিল। আচ্ছা, আরেকটা বলে নেই যে তোমাদের এই সামনেই বিইউপি পরীক্ষার 10 দিন। সো বিইউপি এর এফ ট্রিপল এস এ নর্মালি জেনারিক কোশ্চেন হয় ইংলিশ থেকে, মানে কমন যে কোশ্চেন গুলা বিসিএস এ আসে, বা গ্রামাটিক্যাল অ্যান্ড ভোকাবুলারি ফোকাসড বেশি হয়। বাট এফ এ ডাবল এস অর্থাৎ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সের যে ইউনিটটা, ওইখানে টেক্সট বুককে খুবই বেশি গুরুত্ব দেওয়া হয় আমাদের সময় এবং আমাদের পরের ব্যাচ। এই দুই ব্যাচ, ইভেন এর আগেও টেক্সট বুক থেকে প্রচুর কোশ্চেন আসছে। And ওরা কি করে, জাস্ট ভোকাবুলারি নেয় না বা জাস্ট কনসেপ্ট নেয় না, ওরা ডিরেক্ট এমসিকিউ করে যে হোয়ার ওয়াজ দ্য অরফেনেজ লোকেটেড ইন দি স্টোরি এ মাদার ইন ম্যানভিল, এরকম কোশ্চেন করে ফেলতে পারে। সো টেক্সট বইটা তোমাদের ভালো করে পড়া থাকলে অনেক সুবিধা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আই ওয়াজ দেয়ার ইন অটাম, সে শরৎকালে সেখানে ছিল। আই ওয়ান্টেড কোয়াইট আইসোলেশন টু ডু সাম ট্রাবলসাম রাইটিং। সো রাইটার রাইটিং এর জন্য একটা কোয়াইট প্লেস চাচ্ছিলেন। আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার টু ব্লো আউট দ্য ম্যালেরিয়া ফ্রম টু লং এ টাইম ইন সাবট্রপিক্স। আচ্ছা, তো এই লাইনটা একটু কনফিউজিং লাগতে পারে। সো রাইটার আর নর্মালি ছিলেন হচ্ছে সাবট্রপিক্সে। তো সাবট্রপিক্সে যে অবস্থা ছিল, বা সাবট্রপিক্সের ওয়েদারটা তার কাছে পছন্দ হয় নাই, অ্যান্ড ওইখানে মেবি প্রিজুমেবলি ম্যালেরিয়াও ছিল। তো রাইটার চাচ্ছিলেন যে এই সাবট্রপিক্স এর ম্যালেরিয়াটা মাউন্টেন এয়ার দিয়ে চলে যায়, অর্থাৎ সে সাবট্রপিক্স থেকে মাউন্টেনে মুভ করতে চাচ্ছিলেন আর কি, যে সাবট্রপিক্স এর ওই ম্যালেরিয়া প্রবণ এলাকায় না থেকে শি শুড মুভ টু দি মাউন্টেন্স ওয়ার দেয়ার ইজ গুড এয়ার ফ্লো অ্যান্ড এনজয়েবল অর পিসফুল এনভায়রনমেন্ট। আচ্ছা, তারপরে সে বললো যে আই ওয়াজ হোমসিক টু। হোমসিক অর্থ আমরা জানি যে নর্মালি ঘরের জন্য খারাপ লাগা, অর্থাৎ কেউ বাড়ি থেকে দূরে আছে, তার সে বাড়ি যেতে ইচ্ছা করতেছে, এরকম কিছু একটা। তো এইখানে হোমসিকটা লিটারাল অর্থে তার নিজের বাড়ির প্রতি হোমসিক না হয়ে, শি ওয়াজ হোমসিক টু, হোমসিক ফর হোয়াট, শি ওয়াজ হোমসিক ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর অ্যান্ড ফর কর্ন শক্স অ্যান্ড পামকিনস অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রিজ। আচ্ছা, তো যেটা বোঝাচ্ছে তিনি, সেটা হচ্ছে যে উনি আসলে চাচ্ছিলেন এমন একটা জায়গায় যেতে যেখানে ফ্লেমিং অফ ম্যাপলস অর্থাৎ ম্যাপল পাতা লাল হতে দেখা যায় অক্টোবর মাসে। কর্ন শক্স অর্থাৎ ভুট্টার গাছ, মানে ভুট্টা তোলার পরে ওই গাছগুলো শুকাইলে কি হয়ে যায়, মানে শুকানোর পরে সেগুলোকে একসাথে স্ট্যাক করা হয়,
সেটাকে বলা হয় কর্ন শক্স। তো এটাও একটা মাউন্টেনাস রিজিয়নে এরকম দেখা যায়, বা ক্যারোলিনার আশেপাশে এরকম ভুট্টা হয়, এন্ড পামকিনস এন্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রিজ। তো এই ক্যারেক্টারিস্টিক্স গুলো ওই ক্যারোলিনা মাউন্টেইনস এর আর কি। তো উনি এরকম একটা জায়গায় যেতে চাচ্ছিলেন, এন্ড শি অ্যাকচুয়ালি ওয়েন্ট দেয়ার। তারপরে দেখো কি বলছে, আই ফাউন্ড দেম অল লিভিং ইন এ কেবিন দ্যাট বিলংস টু দি অরফানেজ। সো আই ফাউন্ড দেম অল, এটা একটা অংশ। দেন হোয়ার ডিড শি ফাউন্ড দোজ, while living in a cabin that belongs to the orphanage. সো উনি আহ, ওই কেবিনটায় থাকার টাইমেই এই সবগুলো জিনিস পেয়ে গেছে যেগুলো তিনি চাচ্ছিলেন। হাফ এ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম। সো অরফানেজের কেবিনটা কোথায় অবস্থিত? ইয়ে থেকে, অরফানেজ ফার্ম থেকে আধা মাইল দূরে। When I took the cabin, I asked for a boy or a man to come and chop wood for the fireplace. আচ্ছা, সে কেবিনটা নেওয়ার টাইমে অরফানেজে একটা ছেলে অথবা একটা লোক চাইছে টু chop wood for the fireplace. Sorry, wood for the fireplace. I looked up from my typewriter one late afternoon, a little startled. আচ্ছা, সো রাইটার শুরুতে কি বললেন, তিনি ওইখানে গিয়েছেন মূলত লেখার জন্য, রাইটিং এর জন্য। তো শি ক্যারিড আ টাইপরাইটার উইথ হার, এন্ড তিনি লিখতেছিলেন। তো লিখতে লিখতে হঠাৎ করে টাইপরাইটার থেকে উপরের দিকে তাকালেন, এন্ড তাকে তিনি একটু স্টার্টল হয়ে গেছে, মানে একটু চমকে গেছে। A boy stood at the door, and my pointer dog, my companion, was at his side and had not barked to warn me. So এটা একটা এটার লিটারাল অর্থ করলে হয় যে, সে তাকানোর পরে দেখতে পায় যে একটা ছেলে ওখানে দাঁড়ায় আছে, এন্ড তার পয়েন্টার ডগ ছিল একটা। সো পয়েন্টার ডগ ইজ আ কাইন্ড অফ ডগ দ্যাট ইজ ইউজড ফর পয়েন্টিং স্টাফ। অর্থাৎ এই কুকুরটা ধরো কোনো কিছু লুকায় রাখছো তুমি, তো সেটা খুঁজে বের করতে, মানে সেটার দিকে পয়েন্ট করতে ইউজ হয় আর কি। তো তার একটা পয়েন্টার ডগ ছিল, এবং সে ছেলেটা আসার পরে ওই ডগ কোনো ওয়ার্নিং দেয় নাই, অর্থাৎ ডগটা ভাবছে যে এই ছেলেটা ফ্রেন্ডলি, তাকে এনিমি ভাবে নাই। দ্য বয় ওয়াজ প্রবাবলি 12 years old বাট আন্ডারসাইজ। আচ্ছা, তো রাইটার গেস করতেছে, ন্যারেটর গেস করতেছে যে ছেলেটার বয়স 12 বছর, কিন্তু তার বডির সাইজ 12 বছরের ছেলের চেয়েও কম। হি ওর ওভারঅলস অ্যান্ড এ টর্ন শার্ট অ্যান্ড ওয়াজ বেয়ার ফুটেড। অর্থাৎ তার পোশাকের বর্ণনা দিল, ওভারঅলস পরছে, টর্ন শার্ট, ছিঁড়া শার্ট, আর বেয়ার ফুটেড মানে তার পায়ে জুতা ছিল না। হি said, I can chop some wood today. You? But you're small. So সে বলছে যে সে কাঠ কাটবে, কিন্তু রাইটার সেটা বিশ্বাস করে নাই। শি ওয়াজ অ্যাস্টনিশড, অ্যান্ড বলছে যে তোমার সাইজ তো ছোট, বা তুমি ছোট, তুমি কেমনে কাঠ কাটবা? দেন ছেলে বলছে, সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড। হি সেড, some of the big boys don't chop good. I have been chopping wood at the orphanage a long time. আচ্ছা, সে বলছে যে আমি ছোট হইলে ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, কারণ অনেক বড় ছেলেপেলেরাও ভালো করে কাঠ কাটতে পারে না। অ্যান্ড আই এম এক্সপিরিয়েন্স, আই হ্যাভ বিন চপিং উড at the orphanage a long time. So সে অরফেনেজে অনেকদিন ধরে কাঠ কাটছে। ভেরি সিম্পল। ভেরি ওয়েল, there's the X. Go ahead and see what you can do. আচ্ছা, এক্স এর বানানটা আমাদের কাছে অন্যরকম লাগতে পারে। ইন জেনারেল আমরা এ এক্স ই এই বানানটা ইউজ করছি কুঠারের জন্য, বাট এই বানানটাও ইউজ হয়, এটা জাস্ট এ এক্স। সো এটাও একটা কারেক্ট স্পেলিং। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, ক্লোজিং দি ডোর। আচ্ছা, সো ওরকে কাট কাটার দায়িত্ব দিয়ে দ্য রাইটার ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। তার কাজ কি ছিল? ওয়াজ রাইটিং। So he began to chop. The blows were rhythmic and steady, and shortly I had forgotten him. The sound no more of an interruption than a consistent rain. তো ওই ছেলেটা কাট কাটা শুরু করে। এখন এইখানে দেখো এই লাইনটা একটু লিটারারি। তো এই জায়গায় বলতেছে তার কাট কাটার সাউন্ডটা খুবই কনসিস্টেন্ট ছিল, মানে আহ, একের পর এক সে কোপ দিয়ে যাচ্ছে, অ্যান্ড দ্য সাউন্ড ওয়াজ নো মোর অফ অ্যান ইন্টারাপশন দ্যান কনসিস্টেন্ট রেইন। আচ্ছা, বৃষ্টি হলেও তো একটা সাউন্ড হয়, বাট সেটা যখন কনসিস্টেন্ট হয়, মানে বৃষ্টি হতেই আছে সেম পেসে, তখন ওই সাউন্ডটা আমাদের কাছে ইন্টারাপশন মনে হয় না, আমরা ওটার সাথে অভ্যস্ত হয়ে যাই। সো কাঠের সাউন্ডটা ওই রকম কনসিস্টেন্ট ছিল, অ্যান্ড ইট ওয়াজ নো মোর দ্যান অ্যান ইন্টারাপশন দ্যান এ কনসিস্টেন্ট রেইন। তো কনসিস্টেন্ট রেইনের সাথে আসলে সাউন্ড, চপিং উডের সাউন্ডকে কম্পেয়ার করা হয়েছে। ইটস কাইন্ড অফ এ মেটাফোর। I suppose an hour and a half passed and I heard the boy's step on the cabin. So 1.5 ঘন্টা সে কাট কাটার পরে কেবিন স্টুপ মানে হচ্ছে ইয়ের সামনের বারান্দা টাইপ জায়গা ওই কেবিনের,
সেই জায়গায় the boy said I have to go to supper now. He said I can come again tomorrow. আচ্ছা, সাপার মানে হচ্ছে মূলত রাতের খাবার। তো সে 1.5 ঘন্টার মতো কাঠ কেটে বলছে যে আমার এখন খেতে যেতে হবে, আমি আগামীকাল আবার আসবো। Okay, then the writer said that she will pay him for now and for what he has done, thinking I probably have to insist on an older boy. আচ্ছা, সে বলছে যে সে পে করে দিবে যা করছে তার জন্য। And মনে মনে ভাবতেছিল যে ছেলেটি যদি আরো বড় হইতো সে হয়তো মানে একটু দেখাইতো, কাটিছে দেখাইতো যে না না এখন লাগবে না, এরকম টাইপ। We went back together back to the cabin. An astonishing amount of solid wood had been cut. But you have done as much as a man, I said. This is a splendid pile. আচ্ছা, সো সে কেবিনের পিছনে যায় কাঠ দেখতে and দেখে যে অনেকগুলা কাঠ কেটে রাখছে and বলে যে তুমি তো একটা আহ, বড় মানুষের মতো বা একটা পুরুষের মতো কাঠ কাটছো। তোমাকে দেখে বা তোমার আহ, কম বয়স বা ছোট বডি ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। তো রাইটার অ্যাস্টনিশ হয়েছে যে এত পিচ্ছি ছেলে কিভাবে এতগুলা কাঠ কাটলো। আই লুকড এট হিম অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম। আচ্ছা, সো এতক্ষণ রাইটার ওকে খেয়ালই করে নাই, ওইভাবে পাত্তা দেয় নাই। বাট যখন দেখলো যে সে এতগুলা কাঠ কেটে ফেলছে, সো উইথ দিস অ্যাক্ট দ্য বয় grabbed the attention of the narrator. অর্থাৎ আফটার কাটিং a huge amount of wood compared to his age and size, he grabbed the attention of the narrator. তো এখন ন্যারেটর তাকে নোটিস করলো এন্ড এইখানে ওই ছেলের বর্ণনা দেওয়া যায়, ওর হেয়ার কেমন ছিল। ওর হেয়ারকে বলা হয়েছে যে কর্ন শক্স, মানে ওই যে গ্রে কালার, সরি ব্রাউন কালার, এন্ড হিজ আইজ ভেরি ডিরেক্ট ওয়ার লাইক দ্য মাউন্টেন স্কাই হোয়েন রেইন ইজ পেন্ডিং। তো এখানে খুব সুন্দর ইমেজারি আছে এন্ড কিছু সিমিলি ইউজ করা হয়েছে, ওয়ার লাইক দি মাউন্টেন স্কাই হোয়েন রেইন ইজ। তো তার চোখকে বলা হয়েছে একটা পাহাড়ি আকাশ যখন বৃষ্টি আসবে আসবে ভাব, তো তখন যে গ্রে কালারটা হয় তার চোখে ওই গ্রে আর আকাশের ব্লু এই দুইটার শেড আছে। আই গেভ হিম এ কোয়ার্টার। আচ্ছা, কোয়ার্টার মানে হচ্ছে $1 4/1। ইউ মে কাম টুমরো আফটারনুন, আই said, and thank you very much. He looked at me and at the coin and seemed to want to speak but could not and turned away. আচ্ছা, তো তাকে বললো যে আচ্ছা তুমি কালকে বিকালে আইসো, এবং তোমাকে অনেক ধন্যবাদ। এবং ছেলেটা একটু শুনে তার দিকে তাকাইলো, বাট কিছু একটা বলতে নিয়েও বললো না। সো এরকম হয় অনেক সময় ফার্স্ট টাইম কারোর সাথে মিট হলে, বা অনেকে থাকে ইন্ট্রোভার্ট, তো দে ওয়ান্ট টু স্পিক সামথিং, অথবা পুরোপুরি ফ্রি না, তাই না বলতে পারে চলে গেছে। অর্থাৎ সে থ্যাংক ইউ বা এরকম কিছু একটা বলতে চাইছে, উই ডোন্ট নো, বাট না বলেই চলে গেছে। অ্যাট ডে লাইট আই ওয়াজ হাফ ওয়েকেন্ড বাই দি সাউন্ড অফ চপিং। তো সকালে রাইটার তখনও ঘুম থেকে উঠে নাই, এবং হঠাৎ তখন সে চপিং এর সাউন্ড শুনতে পায় এন্ড সে অলমোস্ট উঠে গেছিল। এগেন ইট ওয়াজ সো ইভেন ইন টেক্সচার দ্যাট আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ। আবার সেম ডেসক্রিপশন যে ওই সাউন্ডটা খুবই কনসিস্টেন্ট ছিল এন্ড এটা কোনো ডিস্টার্বিং সাউন্ড ছিল না। সো she went back to sleep. When I left my bed in the cool morning, the boy had come and gone, and the stack of kindling was neat against the cabin wall. আচ্ছা, সকালে ঘুম থেকে উঠে সে খেয়াল করে যে কেবিন ওয়ালের পাশে একটা স্ট্যাক অফ কিনলিং। তো কিনলিংটা হচ্ছে ওই যে চপড উড ফর দ্য পারপাস অফ লাইটিং ইন আ ফায়ার প্লেস। তো এই তো স্মল স্টিক্স or twigs used for lighting fire. তো সে সকালে রাইটার ঘুম থেকে ওঠার আগেই কাঠ কেটে স্ট্যাক করে চলে যায়। সরি, হি কেম আফটার স্কুল ইন দ্য আফটারনুন। সে সকালে আসছে একবার, তারপরে সে স্কুলে গেছে, দেন আফটারনুনে স্কুল শেষ করে আবার আসছে, ওয়ার্ক আনটিল টাইম টু রিটার্ন টু দি অরফেনেজ। আবার অরফেনেজে ব্যাক করার টাইম আগ পর্যন্ত সে কাজ করছে। এখন তার নাম বলতেছে এত স্টোরি বলার পরে। এখন সেই ছেলেটার নাম, হিজ নেম ইজ জেরি। হি হ্যাড বিন এট দি অরফেনেজ সিন্স হি ওয়াজ 4। এখন ছেলের স্টোরি। তো 4 বছর বয়স থেকে ওখানে আছে। আই কুড পিকচার হিম এট 4 উইথ দ্য সেম ব্রেভ গ্রে ব্লু আইস এন্ড দ্য সেম ইন্ডিপেন্ডেন্স কোশ্চেন মার্ক। সো এখানে কবি অনেকটা ডায়েরি লেখার মতো, সরি রাইটার অনেকটা ডায়েরি লেখার মতো, যে ছেলের বয়স বলতেছে এন্ড সে রিকল করতেছে যে আমি তাকে যখন শুনলাম তার বয়স 4, তখন আই ওয়াজ ট্রাইং টু পিকচার হিম এট দ্য এজ অফ
for with the same grave gray eyes, অর্থাৎ তার চোখের বর্ণনা আবার, and with the same independence. তারপর সে কোন ওয়ার্ডটা তার জন্য ইউজ করবে সেটা নিয়ে চিন্তা করতেছে। ইন্ডিপেন্ডেন্স না, the word that comes to me is integrity. So independence না হয়ে বললো যে ইন্টিগ্রিটি। সো ওই ছেলেটার মধ্যে রাইটার বা ন্যারেটর ইন্টিগ্রিটি দেখতে পাইছে। সো ইন্টিগ্রিটি হচ্ছে কাইন্ড অফ অনেস্টি দ্যাট, মানে ইন্টিগ্রিটির অর্থ হচ্ছে এমন অনেস্টি যেটা মানুষকে দেখানোর জন্য না, বরং ইনফ্রিনজিক অনেস্টি আর কি। অর্থাৎ মানুষ কোনো বিষয়ে যখন সিরিয়াস কাজ করে বা ডিসিপ্লিন নিজে থেকেই, তাকে অন্য কারো ফোর্স করা লাগে না, দেন বলা হয় যে হি হ্যাজ অর শি হ্যাজ ইন্টিগ্রিটি। তো দেন কেমন ইন্টিগ্রিটি বা কি কারণে ইন্টিগ্রিটি আছে বললো, সেটা এক্সপ্লেন করছে পরের লাইনগুলোতে। ইট ইজ বেরেড অন কারেজ বাট ইট ইজ মোর দেন ব্রেভ। সো তার কারেজ আছে অ্যান্ড হি ইজ মোর দেন ব্রেভ। ইট ইজ অনেস্ট বাট ইট ইজ মোর দেন অনেস্টি। তো ওর ক্যারেক্টারিস্টিক, হি ইজ অনেস্ট বাট হি ইজ মোর দেন অনেস্ট। দ্য এক্স হ্যান্ডেল ব্রোক ওয়ান ডে। সো এখন একটা স্টোরি বলতেছে হুইচ সাপোর্টস দ্য বয়েজ ইন্টিগ্রিটি। An axe handle broke on one day. Jerry said the wood shop at the orphanage would repair it. I brought money to pay for the job and he refused it. So একদিন কাঠ কাটতে কাটতে কাঠে ইয়ের কুঠারের হ্যান্ডেলটা ভেঙে যায়। তো জেরি বলছে যে অরফেনেজের উড শপ সেটা রিপেয়ার করে দিবে, এবং ন্যারেটর তার জন্য টাকা এনে দিয়েছে যে যাও রিপেয়ার করে নিয়ে আসো, বাট হি রিফিউজড ইট। কিন্তু সে টাকা নিতে রিফিউজ করে, অস্বীকার করে। কেন? কারণ সে ভাবতেছিল যে আমার হাতে ভাঙছে, সো আই শুড টেক দ্য রেসপন্সিবিলিটি, আই শুড পে। এবং এটাই তার ইন্টিগ্রিটিকে প্রমাণ করে। আইল পে ফর ইট, হি সেড, আই ব্রোক ইট, আই ব্রট দ্য অ্যাক্স ডাউন কেয়ারলেস। তো সে ভাবে যে ওটা তার নিজের ফল। অ্যান্ড ওকে, no one hits accurately every time. So then the narrator is consoling him, saying that but no one hits accurately every time, যে সবাই সবসময় পারফেক্টলি হিট করে না, and the breaking of an axe is very normal. I don't know the fault was in the wood of the handle. I'll see the man from whom I bought it. সে বলে যে এটা ওই হ্যান্ডেলের কাঠের মধ্যে সমস্যা ছিল, আমি যার কাছে কিনছি তার সাথে আমি এটা নিয়ে কথা বলবো, অসুবিধা নেই। সো ইট ওয়াজ অনলি দেন হি উড টেক দ্য মানি। সো এটা বলার পরে ছেলেটা রাজি হয়, অ্যান্ড সে কনভিন্সড হয় এবং তখন সে টাকা নেয়। হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস। তো স্ট্যান্ড ব্যাক, এই ফ্রেজটা খেয়াল করো। তো আমরা যখন ধরো একটা জায়গায় আছি and আমার সামনে ইমিডিয়েট সামনে একটা কিছু আছে, তো আমি ওইটাতে একটা আহ, আহ, মানে ব্রডার ভিউ পয়েন্ট চাচ্ছি, অর্থাৎ আমি জিনিসটাকে ভালো করে দেখতে চাচ্ছি বা পুরোটা দেখতে চাচ্ছি। তো তখন আমি কি করি, আমি কয়েক স্টেপ ব্যাক যে দেন ফুল জিনিসটা দেখতে পারি। সো টু ভিউ সামথিং প্রপারলি উই স্টেপ ব্যাক অথবা স্ট্যান্ড ব্যাক। তো ওই জিনিসটাকে পিকচার করে এই ওয়ার্ড বাই ফ্রেজটা আসছে যে হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস, অর্থাৎ সে নিজের কেয়ারলেসনেসটাকেই ভালো করে দেখছিল। সো এই স্ট্যান্ড ব্যাকের অর্থটা যদি দেখো, উইথড্র ফ্রম এ সিচুয়েশন ইমোশনালি ইন অর্ডার টু ভিউ ইট মোর অবজেক্টিভলি। অর্থাৎ তুমি ইমোশন দিয়ে চিন্তা না করে সেটাকে অবজেক্টিভলি দেখার জন্য ইমোশনকে বাদ দিলা আর কি। সো অনেকটা ওই যে স্ট্যান্ড ব্যাক করে দেখার মতো, ইমোশনকে দূরে রেখে নাও আই এম ফোকাসিং অন ইট অবজেক্টিভলি, অর্থাৎ একটা আনবায়াসড ভিউ পয়েন্ট থেকে দেখা। So he was a free will agent and he chose to do careful work, and if he failed he took the responsibility without subterfuge. So এখানেও ছেলেটার বর্ণনা, he was a free will agent, he chose to do careful work. So সে কাজ কেয়ারফুলি করতে পছন্দ করতো। if he failed he took the responsibility without subterfuge. Subterfuge এর অর্থ হচ্ছে deceit, অর্থাৎ deceit used in order to achieve one's goal, trickery, তারপরে হচ্ছে ডিসেপশন, মানে কোনো একটা কিছু অ্যাচিভ করার জন্য কেউ যখন ছলনা করে, অর্থাৎ মিথ্যার আশ্রয় নেয়, আহ, এগুলো আর কি। সো বলছো যে সে তার রেসপন্সিবিলিটি উইদাউট এনি সাবটারফিউজ অথবা ডিসিট
পালন করতো। তো সাবটারফিউজ ওয়ার্ডটা তোমরা মাথায় রাখো। And he did for me the unnecessary thing, the gracious thing that we find done only by the great of heart. তো ছেলেটা তার জন্য অনেক ছোটখাটো কাজও করে দিছে। Things no training can teach, for they are done on the instant with no predicated experience. অর্থাৎ যে কাজগুলো হিউম্যানলি অনেকটা, এটা কোনো ট্রেনিং দিয়ে শেখানো যায় না, এগুলা ইনস্ট্যান্টলি অনেকটা ইমপ্রম্পটু ভাবেই চলে আসে, এটার জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগে না। হি ফাউন্ড cubby hole beside the fireplace that I had not noticed. There, of his own accord, he put kindling and medium wood, so that I might always have dry fire materials ready in case of sudden wet weather. অর্থাৎ ফায়ারপ্লেসের সাইডে একটা ছিদ্র ছিল যেটাতে পানি আসার চান্স ছিল, সো সেটা ফিল আপ করে দেয় যাতে আহ, বৃষ্টির মৌসুমে ওনার কাঠ ভিজে না যায়। সো এটা একটা বেনেভোলেন্ট অ্যাক্ট, তার করার কথা না, বাট হি ডিড ইট। A stone was loose in the rough walk to the cabin. He dug a deeper hole and steadied it. তো একটা পাথর রাস্তার মধ্যে লুজ হয়েছিল, সে ওখানে একটা ডিপার হোল করে সেটাকে শক্ত করে ফেলে। Although he came himself by a shortcut over the bank. যদিও সে আহ, ইয়ের পার দিয়ে একটা শর্টকাট দিয়ে আসে, মানে সে রাস্তাটা ঠিক করে দিছে, সেই রাস্তাটা সে ইউজ করে না, সে ওই ব্যাংকের সাইড দিয়ে শর্টকাট দিয়ে আসে, বাট যেহেতু ন্যারেটর সেই রাস্তাটা ইউজ করে, তার প্রতি তার যে আহ, অনেকটা কম্পেশন তৈরি হয়েছে অথবা একটা সফট ফিলিংস তৈরি হয়েছে, সেই কারণে সে রাস্তাটা ঠিক করে দেয়। I found that when I tried to return his thoughtfulness with such things as candy and apples, he was wordless. ওকে, সো যখন ন্যারেটর তাকে রিওয়ার্ড করার ট্রাই করে তার এই সব বেনেভোলেন্ট অ্যাক্টের জন্য, দেন হি কুড নট সে এনিথিং, হি বিকেম ওয়ার্ডলেস। Thank you was perhaps an expression for which he had had no use, for his courtesy was instinctive. ওকে, সো বলতো যে তার জন্য থ্যাংক ইউ ওয়ার্ডটা আসলে ইউজফুল না, বিকজ হিজ কার্টেসি ওয়াজ ইনস্টিংটিভ, কারণ ওর নেচারে ছিল হচ্ছে কার্টেসিয়াস হওয়া। Okay, he only looked at the gift and at me, and a curtain lifted, so that I saw deep into the clear well of his eyes, and gratitude was there, and affection soft over the firm granite of his character. আচ্ছা, এই লাইনটা অনেকটা লিটারারি, মানে তো যখন তাকে কোনো কিছু দেওয়া হতো ছেলেটাকে, তখন অ্যাজ ইফ দ্য ন্যারেটর অ্যান্ড দ্য বয় এর মাঝে কোনো একটা কার্টেন ছিল, যেটা লিফট হয়ে যায়, যেটা উঠে যায়, অ্যান্ড ন্যারেটর ইউজ টু বি এবল টু সি ইনসাইড দি আইজ অফ দি বয়। অর্থাৎ সে ছেলেটার চোখের ভিতরে দেখতে পাইতো, অ্যান্ড সেইখানে সে দেখতে পাইতো গ্র্যাটিটিউড, অ্যাফেকশন, এবং তার ফার্ম গ্রানাইট অফ হিস ক্যারেক্টার, অর্থাৎ তার ক্যারেক্টারের যে ফার্মনেস, সেগুলো। মানে ওই ছোট ছেলেটার স্ট্রং ক্যারেক্টারের বর্ণনা আর কি, ইন এ লিটারারি ওয়ে। হি বিকেম ইন্টিমেট অফ কোর্স উইথ মাই পয়েন্টার, দ্যাট। তো পয়েন্টারটা হচ্ছে ওই কুকুর। তো আমাদের জেরি বিকেম ভেরি ফ্যামিলিয়ার, ফ্রেন্ডলি উইথ দি ডগ প্যাট। দেয়ার ইজ এ স্ট্রেঞ্জ কমিউনিয়ন বিটুইন আ বয় অ্যান্ড আ ডগ। একটা ছেলে আর একটা কুকুরের মধ্যে একটা স্ট্রেঞ্জ, আজব একটা পরিচিতি টাইপ আছে আর কি, মানে তাদের মধ্যে একটা friendliness আছে. Perhaps they possess the same singleness of spirit, the same kind of wisdom. So একটা ছোট ছেলে আর একটা কুকুরকে অনেকটা লাইকেন করতেছে in a positive way. Perhaps they possess the same single. Okay, it is difficult to explain, but it exists. So এটা explain করা কঠিন, but একটা মানে লয়াল ডগ আর একটা ইয়াং বয়, তাদের মধ্যে ওই স্পিরিট, তারপরে হচ্ছে ফেইথফুলনেস, এই বিষয়গুলা অনেকটা সিমিলার। When I went across the state for a weekend, I left the dog in Jerry's charge. So, রাইটার এক সপ্তাহের জন্য went across the state, মানে ওই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় যায়,
এবং কুকুরটাকে তার কাছে রেখে যায়। My return was belated and fog filled the mountain passes so treacherously that it was Monday noon before I reached the cave. Okay, so তার একটু দেরি হয়ে যায়। And the dog had been fed and cared for that morning. Jerry came early in the afternoon, anxious. আচ্ছা, এবং তার লেট হওয়া সত্ত্বেও সে কুকুরটার প্রপারলি যত্ন নেয় এবং বিকালবেলা সে চিন্তিত অবস্থায় আসে। কেন চিন্তিত ছিল? কারণ প্রচুর ফগ ছিল and he was anxious about the narrator, that if she would be able to come safely or not. আচ্ছা, the superintendent said nobody would drive in the fog. He said, I came last night and you hadn't come, so I brought Pat some of my breakfast this morning. I wouldn't have let anything happen to him. তো যেহেতু ন্যারেটরের লেট হচ্ছিল এন্ড খাবার হয়তো শেষ হয়ে গেছিল কুকুরের, তো সে বলতেছে যে আমি গত রাতে আসছিলাম এবং এসে দেখি যে তুমি আসো নাই বা আপনি আসেন নাই, তাই আমি আমার নিজের ব্রেকফাস্ট এই প্যাট বা এই কুকুরটার জন্য নিয়ে আসি এবং আমি চাই নাই যে ওর কিছু হোক বা সে ক্ষুধার্ত হয়ে অসুস্থ হয়ে যায়। I gave him $1 in payment and he looked at it and went away. But that night he came in the darkness and knocked at the door. Okay. So এই রেসপন্সিবিলিটি পালনের জন্য ন্যারেটর তাকে $1 দেয়। আর এট দ্য টাইম $1 মূল্য প্রায় অনেক বেশি ছিল বলা যায়। তো অ্যান্ড সে টাকাটার দিকে তাকায় and চলে যায় এবং রাত্রেবেলা আবার আসে। Come in, Jerry, I said, if you're allowed to be away this late. I told maybe a story, he said. I told them I thought you would want to see me. That's true, I assured him, and I saw his relief. I want to hear about how you managed with the dog. আচ্ছা, তো রাতের বেলা ওই ছেলের কিন্তু অরফানেজ থেকে বের হওয়ার কথা না, but what he did is he said that I think the writer is or the narrator is uh, wanting to see me. তো এই কারণে এটা বলে সে ওখান থেকে ছাড়া পায় and ন্যারেটরের কাছে যায়। ন্যারেটর বলছে যে, হ্যাঁ এটা সত্য যে আমি তোমাকে দেখতে চাচ্ছিলাম, এন্ড তারপরে তারা ওই কুকুরকে কিভাবে সে হ্যান্ডেল করছে এই বিষয়ে কথা বলা শুরু করে। হি sat by the fire with me and told me of their 2 days together. আচ্ছা, তো সে কুকুরের সাথে তার 2 দিনের কথা সে বলে। The dog lay close to him and found a comfort there and I did not have for him. আচ্ছা, তো সে কুকুরটা ছেলেটার কাছাকাছি বসে এবং সেইখানে সে কমফোর্ট পায়, যেটা ন্যারেটর সেই কুকুরটার জন্য বা ন্যারেটরের কাছ থেকে সেই কুকুরটা পাইতো না। He stayed right with me, he told me, except when he ran in the laurel. There was a place where the grass was high and I lay down in it and hid. I could hear Pat hunting for me. When he found me, he acted crazy and he ran around and around me in circles. তো মূলত কুকুরটার সাথে ছেলেটা হাইড এন্ড সিক খেলছে and সেই জিনিসটাই ন্যারেট করে। He watches the flame, sorry, we watched the flames. তো তারা রাতের বেলা বসে বসে আগুন দেখছে। That's an apple log, he said. It burns the prettiest of any wood. We were very close. আচ্ছা, তো এই ফায়ার প্লেসে আগুন জ্বলছে and ওইখানে একটা অ্যাপেলের লগ পুড়তেছিল, সেটার কথা নোটিস করে ওই ছেলেটা বলে and we are very close, তারা পাশাপাশি বসেছিল অথবা they were emotionally close, এই বিষয়টা বুঝাইছে। He was suddenly impelled to speak. You look a little bit like my mother, he said, especially in the dark by the fire. তো এই জায়গাটা অনেকটা ইম্পর্টেন্ট। এইখানে জেরি ন্যারেটরকে নিজের মাদারের সাথে কম্পেয়ার করতেছে অথবা নিজের মায়ের জায়গাটা তাকে দিচ্ছে, বলতেছে যে ইউ লুক a little bit like my mother, especially in the dark by the fire. তুমি আমার মায়ের মতো দেখতে অনেকটা বা কিছুটা, বিশেষ করে অন্ধকারে আগুনের পাশে। আচ্ছা, দেন এই যে ন্যারেটরের অ্যাস্টনিশমেন্ট এখানে প্রকাশ পায়। বাট ইউ আর অনলি 4, জেরি, when you came here. You have remembered how she looked all these years? My mother lives in Manville, you said. আচ্ছা,
তো ন্যারেটর ভাবছে যে তার মা মারা গেছে, এন্ড 4 বছর বয়সেই, 4 বছর বয়সের মেমোরি তো মনে থাকার কথা না 12 বছর বয়সের একটা ছেলের। তো সে বলে যে তোমার কিভাবে তোমার মায়ের চেহারা এখনো মনে আছে, তুমি তো এখানে মাত্র 4 বছর বয়সে আসছো। কিন্তু জেরি রিপ্লাই করতেছে যে মাই মাদার লিভস ইন ম্যানভিল, হি সেড। ওকে, ফর এ মোমেন্ট ফাইন্ডিং দ্যাট হি হ্যাড এ মাদার শক মি। তো এক মুহূর্তের জন্য তার যে একটা মা আছে সেটা আমাকে শক করছে। আই ডি নট নো হোয়াই ইট ডিস্টার্ব মি। আমি মানে রাইটার নিজেও বুঝতে পারে নাই কেন এই তথ্যটা তাকে ডিস্টার্ব করছে। দেন আই আন্ডারস্টুড মাই ডিস্ট্রেস। তার কিছুক্ষণ পরে সে বুঝতে পারে আই ওয়াজ ফিল্ড উইথ এ প্যাশনেট রিজেন্টমেন্ট। প্যাশনেট রিজেন্টমেন্ট মানে তার একটা আহ, রাগ কাজ করে, তীব্র রাগ কাজ করে টুয়ার্ডস দ্যাট ওম্যান, অর্থাৎ হিজ সাপোজেটলি মাদার, হু লেফট দ্য বয়, লিটল বয় অ্যাওয়ে, দ্যাট এনি ওম্যান শুড গো অ্যাওয়ে অ্যান্ড লিভ হার সন। যে কোনো মহিলা তার ছেলেকে এভাবে ছেড়ে চলে যাবে। A son like this one. So এমন ভালো একটা ছেলে। The orphanage was a wholesome place. Orphanage বা এই ইতিমখানাটা একটা ভালো জায়গা ছিল। The food was more than adequate. সেখানে খাবার পর্যাপ্তের চেয়ে বেশি ছিল। The boys were healthy. ছেলেরাও সুস্থ ছিল। Granted, perhaps that the boy felt no lack. অর্থাৎ অরফানেজে ছেলেটার কোনো অভাব বোধ করে নাই। What blood fed the bowels of a woman who did not yearn over his child's lean body that had come in parturition out of her own. আচ্ছা, তো এইখানে ন্যারেটর বলতেছে যে সে কেমন মহিলা যে তার আহ, বাচ্চার নিথর দেহ নিয়ে চিন্তা করে না, যেটা তার ভিতর থেকেই আসছে। অর্থাৎ যে মা এই ছেলেকে জন্ম দিচ্ছে তার এই ছেলের জন্য কোনো ইমোশন নাই কেন? হ্যাভ ইউ সিন হার জেরি লেটলি, আই আস্ক। তো সে এখন তার মাকে নিয়ে ইনকোয়ার করতেছে যে তুমি ছেলেটা কি তার মাকে দেখছে কিনা রিসেন্টলি। তো ছেলেটা বলতেছে যে আই সি হার এভরি সামার, শি সেন্ডস ফর মি। তো সে প্রতি সামারেই তার মাকে দেখে এবং তার মা আহ, তার সাথে ওকে ওকে, তো তার মা তার জন্য গিফটস পাঠায়। আই ওয়ান্টেড টু ক্রাই আউট, why are you not with her? How can she let you go away again? So রাইটার তার ভিতরের ইমোশনটা ক্রাই আউট করতে চাইছিল যে আহ, তুমি কেন তার সাথে নাই, বা সে তোমাকে কেন আলাদা ছেড়ে দিছে। হি সেড she comes up here from Manville whenever she can. তো এখানে সে বলতেছে যে সে ম্যানভিল থেকে তার কাছে যখন পারে তখনই আসে। she doesn't have a job now. তো তার এখন কোনো জব নাই। his face shone in the firelight. তো এই কথা বলার টাইমে তার ফেসটা জলজল করতেছিল আগুনের আলোতে। She wanted to give me a puppy, but they can't let any one boy keep a puppy. You remember the shoot I had on last Sunday? He was plainly proud. She sent me that for Christmas, the Christmas before that. He drew a long breath, savoring the memory. She sent me a pair of skates. I let the other boys use them, but they're careful of them. What circumstance other than poverty? ওকে, তো পরেরটা হচ্ছে রাইটারের নিজের কথা। তো এইখানে সে তার মাকে নিয়ে কাল্পনিক গল্প বলতেছে, বা এখনো আমরা জানি না এটা কাল্পনিক নাকি বাস্তব। সে ওয়ান্টেড টু গিভ এ, বলতেছে যে তার মা তাকে একটা কুকুরের ছোট বাচ্চা দিতে চাইছে, এন্ড তার জন্য ক্রিসমাসের গিফট পাঠাইছে গত ক্রিসমাসে, এবং তাকে এক পেয়ার অফ স্কেটস পাঠাইছে, ওই যে চাকাওয়ালা জুতা অথবা বরফের মধ্যে যে স্কেট গুলা ইউজ করা হয় আর কি, এনি অফ দেম। এবং সে বলছে যে সে নিজের ইউজ না করে অন্য ছেলেদেরকে দিচ্ছে এবং তারা খুবই কেয়ারফুলি সেটা ইউজ করে। দেন এখানে ন্যারেটর কমেন্ট করতেছে যে হোয়াট সার্কামস্টেন্স আদার দেন পভার্টি। যে মা কেনই বা ছেলেটাকে অরফানেজে পাঠাইলো যদি না তারা গরিব হয়। হয়তো তার পোভার্টির কারণেই ছেলেকে সেখানে পাঠানো হয়েছে। Then I'm going to take the dollar you gave me for taking care of Pat, he said, and buy her a pair of gloves.
আচ্ছা, এখন সে তার মায়ের সম্পর্কে বলতেছে যে আপনি আমাকে যে $1 দিয়েছেন, আমি সেটা দিয়ে আমার মাকে এক পেয়ার গ্লাভস কিনে দিব। এইখানে ন্যারেটর নিজে বলতেছে, I hated her poverty or not. There was other food than bread, and the soul could starve as quickly as the body. He was taking his dollar to buy gloves for her big, stupid hands, and she lived away from him in Manville and contented herself with sending him skates. তো এইখানে সে আবার তার রিজেন্টমেন্ট প্রকাশ করতেছে টু দি মাদার দ্যাট দি বয় ডেসক্রাইব, যে এ কেমন মা যার মানে আহ শুধু পেটের তো ক্ষুধা না মানুষের, মানুষের সোল বা আত্মারও তো ক্ষুধা আছে, মানে রিলেশনশিপ রাখার, অর্থাৎ মা আর ছেলের মধ্যে সম্পর্কটা তো ওইরকম যে মা ছেলেকে রেখে বেশি দূরে থাকতে পারার কথা না, তাও এত ছোট একটা ছেলেকে। তো এই মায়ের কি সেই ফিলিংসটা নাই? দেন বলতেছে যে যেখানে এই ছেলেটা তার বিগ স্টুপিড হ্যান্ডস এর জন্য গ্লোভস কিনতে যাচ্ছে, তো বিগ স্টুপিড হ্যান্ড কে বিগ আর স্টুপিড বলা হইতেছে। আসলে এটা হচ্ছে অনেকটা আহ মানে অ্যাডজেক্টিভটা হ্যান্ড এর উপরে ইউজ করা হয়েছে, এবার আসলে অ্যাডজেক্টিভটা মাদারকে মিন করতেছে আর কি। আহ, এটা এক ধরনের লিটারারি ডিভাইস যে আমরা অ্যাডজেক্টিভ মেইন জায়গায় ইউজ না করে তার একটা পার্ট বা অপোজিট একটা ওয়ার্ডে ইউজ করার মাধ্যমে মূল মেসেজটা প্রকাশ করা। তো যখন আমি বলছি যে বিগ স্টুপিড হ্যান্ডস, বোঝাই যাচ্ছে যে ওই মাকে স্টুপিড বলতেছে, অর্থাৎ নিজের রাগটা প্রকাশ করতেছে আর কি সেই মায়ের প্রতি, যে সে কেন ছেলেকে দূরে রাখলো। আচ্ছা, হি ওয়াজ নট লোনলি, ইট ওয়াজ নান অফ মাই। আচ্ছা, ঠিক আছে, দেন ওকে। She likes white gloves, he said. Do you think I can get them for $1? I think so, I said. আচ্ছা, তো এইখানে ছেলেটা জিজ্ঞেস করে যে আমার মা সাদা গ্লাভস পছন্দ করে, তোমার কি মনে হয় যে, বা আপনার কি মনে হয় আমি $1 সেটা কিনতে পারবো? And after my first fury at her, we did not speak of her again. His having a mother, any sort at all, relieved me of the ache I had had about him. He was not lonely. It was none of my concern. আচ্ছা, তো এরপরে আর সে তার মাকে নিয়ে কোনো কথা বলে না। এন্ড ন্যারেটরটা কিন্তু ইন এ ওয়ে ছেলেটার জন্য কম্পেশনের বা কম্পেশন ফিল করছিল। এন্ড যখন সেই মায়ের ডেসক্রিপশন শুনতে পারে এন্ড জানতে পারে যে মা আছে একটা, বাট শি ডাজেন্ট কেয়ার দ্যাট মাচ অ্যাবাউট দ্য বয়, কারণ সে আহ, থাকা সত্ত্বেও ছেলেকে অরফানেজে পাঠায় রাখছে, তখন মানে সে অনেকটা রাগেই বলে যে ইট ওয়াজ নান অফ মাই কনসার্ন, আমি আর এটা নিয়ে খোঁজ নেই নাই। দ্য বয় ওয়াজ নট অ্যালোন এন্ড নট লোনলি, তার মা আছে, সো আমার এত চিন্তার কিছু নাই। He came every day and cut my wood and did small helpful favors and stayed to talk. The days had become cold, and often I let him come inside the cabin. He would lie on the floor in front of the fire with one arm across the pointer, and they would both doze and wait quietly for me. Other days they ran with a common ecstasy to the laurel, and he brought me back vermilion maple leaves and chestnut boughs dripping with imperial yellow. I was ready to go. আচ্ছা, তো এইখানে ওই মায়ের ডেসক্রিপশনের পরে তাদের সম্পর্ক কেমন ছিল সেই বিষয়টা এই প্যারাতে প্রকাশ পাইছে, যে ছেলেটা তারপরেও আসতো এবং সে কাঠ কাটতো, ছোট ছোট কাজ করে দিত, কুকুরের সাথে খেলতো, এন্ড আমার জন্য বা রাইটারের জন্য আহ, সে ভার্মিলিয়ন ম্যাপল লিভস নিয়ে আসতো, চেস্টনাট এর বাও বা ডাল নিয়ে আসতো, যেটা ইম্পেরিয়াল ইয়েলো কালারের ছিল, মানে এগুলা সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসতো। তো আমরা those are laurel, laurel মানে অনেকটা সামনের বারান্দা, serves another branch. Okay. তো সামনের যে ইয়ার্ডটা যেখানে ঘাস আছে সেটা হচ্ছে লরেল, আর ডোজ অর্থাৎ হচ্ছে স্লিপ টাইটলি, মানে ঘুমানো অ্যাকচুয়ালি। তো ওই কুকুর আর বাচ্চাটা একসাথে ঘুমাইতো মাঝে মাঝে। তো আহ, মানে রাইটারের সাথে বা ন্যারেটরের সাথে এই ছেলেটা কতটা ইউজড হয়ে গেছিল, এন্ড তাদের সম্পর্কটা কতটা ভালো হয়ে গেছিল সেই জিনিসটা
প্রকাশ করতেছে আর কি পুরো গল্প জুড়ে। I said to him, you have been my friend. আচ্ছা, I was ready to go. তো মানে এটা ডিসক্রাইব করার পরে বলতেছে যে এবং writer was ready to leave the place or the cabin. I said to him, you have been my friend, Jerry. I shall often think of you and miss you. That will miss you too. I am leaving tomorrow. এইখানে ন্যারেটর জেরিকে তার চলে যাওয়ার কথা বলতেছে, আগামীকাল সে চলে যাবে এন্ড সে তাকে মিস করবে এই কথাটা বলছে। হি ডিড নট আনসার এন্ড আই ওয়াচড হিম গো ইন সাইলেন্স আপ দ্য হিল। সে কোনো উত্তর দেয় না এন্ড সে চুপচাপ পাহাড়ের উপরে চলে যায়। তো এটাও খুবই চিরাচরিত একটা বিষয় যে এরকম খুব পরিচিত এক লোকের কাছ থেকে কেউ যদি বিদায় চায়, হি অর শি উইল বি স্যাড। সো এখানে ওই ছেলেটার যে মন খারাপ করছে সেই বিষয়টাই বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। ওকে, সো আই এক্সপেক্টেড হিম দ্য নেক্সট ডে বাট হি ডিড নট কাম। তো ন্যারেটর ভাবছিল যে ছেলেটা কালকে বা পরের দিন তাকে বিদায় দিতে আসবে, বাট সে আসে নাই। আই ক্লোজ দ্য কেবিন এন্ড স্টার্টেড দি কার। সে কেবিন ক্লোজ করে গাড়ি শুরু মানে স্টার্ট দিয়ে দেয়। আই স্টপ বাই দি অরফেনেজ এন্ড লেফট দি কেবিন কি এন্ড মানি। সে অরফেনেজের পাশে থেমে সেখানে কেবিনের ভাড়া আর চাবি দিয়ে যায় উইথ মিস ক্লার্ক। ওকে, সো মিস ক্লার্ক মেবি সেই অরফেনেজের কেউ, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কেউ। এন্ড উইল ইউ কল জেরি ফর মি টু সে গুড বাই টু হিম। এবং সে মিস ক্লার্ককে জেরিকে ডাকার কথা বলে। I don't know where he is, he said. So Miss Clark doesn't know where Jerry is. I'm afraid he's not well. He didn't eat his dinner this noon. আচ্ছা, সো আমাদের মাঝে কোশ্চেন জাগতে পারে যে ডিনার কেন নুনে, আর সে রাতের খাবারকে কেন সাপার বলতেছে। তো ইন সাম এরিয়াস দুপুরের খাবারটা হচ্ছে দিনের প্রধান খাবার, আর ডিনার শব্দের অর্থ হচ্ছে দিনের প্রধান খাবার, আর সাপার অর্থ হচ্ছে রাতের খাবার, লাঞ্চ মানে দুপুরের খাবার। তো কিছু কিছু জায়গায় লাঞ্চটাই হচ্ছে ডিনার। তো ওই কথাটাই বলা হয়েছে। তো মূলত রাইটার যে চলে যাবে এই কারণে মন খারাপ হয়ে গেছে সেই ছেলের, এবং সেই কারণে সে দুপুরে খাবারও খায় না। অ্যান্ড সেখানকার যে অ্যাডমিনিস্ট্রেটর বা গার্ডিয়ান অরফেনেজের, সে ভাবছে যে হয়তো জেরি ইজ সিক। One of the other boys saw him going over the hill into the laurel. It's not like him. আচ্ছা, তো অন্য একটা ছেলে তাকে দেখছে যে সে পাহাড়ের উপরে ঘাসের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে, এবং এই বিহেভিয়ারটা তার মতো না, মানে ইটস নট ইউজুয়াল ইন জেরি। সো জেরি ইজ বিহেভিং আনইউজুয়ালি বিকজ হি ইজ স্যাড ফর দ্য ডিপার্চার অফ দি ন্যারেটর। আই ওয়াজ অলমোস্ট রিলিভড ইট উড বি ইজিয়ার নট টু সে গুড বাই টু হিম। সো এইখানে ন্যারেটরের নিজের ইমোশনটাও প্রকাশ পাইছে যে আমি যখন এটা শুনলাম আই ওয়াজ অলমোস্ট রিলিভড যে আমার ওর কাছে বিদায় নিতে হচ্ছে না, কারণ ওর কাছে বিদায় নেওয়াটা উড বি এ ডিফিকাল্ট থিং, এটা সহজ হইতো না, কারণ দে ওয়ার ইমোশনালি অ্যাটাচড। আই সেড আই ওয়ান্টেড টু টক উইথ ইউ অ্যাবাউট হিজ মাদার, হোয়াই হি ইজ হিয়ার। আচ্ছা, সো এখন এতদিন মনে মনে সে ভাবছে মায়ের কথা, বা সে কেমন মা, মাকে খারাপ ভাবছে, এখন সে তার কিউরিওসিটিটা মিট করার জন্য মিসেস ক্লার্ক বা মিস ক্লার্ককে জিজ্ঞেস করছে যে তার মা কেন তাকে এখানে পাঠাইলো। বাট আই এম ইন মোর অফ এ হারি দেন এক্সপেক্টেড টু বি। আচ্ছা, অ্যান্ড দ্য ন্যারেটর ইজ তার এক্সপেকটেশনের চেয়ে বেশি হারিতে আছে সে। ইটস মেবি টু সিক ফর দ্য আনসার অর মেবি টু লিভ। ইটস আউট অফ দ্য কোয়েশ্চেন ফর মি টু সি হার নাও টু। আচ্ছা, ওকে। তো এখানে যেটা বলতেছে যে সে তার মা সম্পর্কে জানতে চাচ্ছে, এবং সে এখন খুবই তাড়ায় আছে, এবং এখন হয়তো তার মায়ের সাথে সে দেখা করতে পারবে না, বাট হিয়ার সাম মানি টু বাই থিংস ফর হিম এট ক্রিসমাস অ্যান্ড অন হিজ বার্থডে। আচ্ছা, দেন ন্যারেটরটা কিছু টাকা দিচ্ছে ফর দ্য বয় টু বাই সাম গিফট ফর হিম ফর দ্য ক্রিসমাস অ্যান্ড হিজ বার্থডে। ইট উইল বি বেটার দেন ফর মি টু ট্রাই টু সেন্ড হিম থিং। আচ্ছা, সে বললো যে এখানে কিন্তু তার ওই যে ওই স্টোরিটার প্রতি সে ইন্ডিকেট করতেছে যে তার মা তাকে বিভিন্ন জিনিসপত্র পাঠায়।
তো সে বলতেছে যে আমার জন্য তাকে দূর থেকে পাঠানোর চেয়ে আপনাকে টাকা দিয়ে দেওয়া বেটার, যাতে সে নিজেই কিনে নেয়। আই কুড সো ইজিলি ডুপ্লিকেট স্কেটস ফর ইনস্ট্যান্স। বলছে যে আমি যদি দূর থেকে পাঠাই তাহলে হয়তো আমি স্কেটস পাঠাইতাম, similar to what his mother sends or sent. She blinked her honest spinster's eye. অর্থাৎ মিস ক্লার্ক অবাক হয়ে গেছে যে কি বলতেছে উনি। দেয়ার ইজ নট মাচ ইউজ ফর স্কেটস হিয়ার, যে এখানে তো স্কেটের কোনো কাজ নাই। লেটস সি, and the narrator says that her stupidity annoyed me, কারণ ছেলে স্কেটের কথা বলছে, and but মিস ক্লার্ক অন দি আদার হ্যান্ড বলতেছে যে এইখানে স্কেটের কোনো কাজ নাই। So what I mean, I said, is that I don't want to duplicate the things his mother sends him. তো এইখানে সে নিজেকে ক্লারিফাই করতেছে, যে বলতেছে যে আমি স্কেটের কথা বলে নেই, আসলে আমি বলছি যে তার মা তাকে যেটা পাঠায় আমি সেগুলো পাঠাইতে চাই নাই, রিপিট করতে চাই নাই। I might have chosen skates if I didn't know she had already given them to him. So ওই যে মায়ের ওই স্টোরি, যে মা তাকে গিফট পাঠায়, ওইটাতে আবার ইন্ডিকেট করতেছে। She stared at me. So Miss Clark stared at the narrator. I don't understand, she said. He has no mother, he has no skates. তো এইখানেই এই গল্পটা শেষ। তো মিস ক্লার্ক এসে খুবই অপোজিট একটা তথ্য দিতেছে, যে সে বুঝতে পারতেছে না ন্যারেটর কি বলতেছে, কারণ জেরির কোনো মা নাই আর জেরির কোনো স্কেটও নাই। মানে তার যেহেতু মাই নাই, তাহলে তো স্কেট পাঠানোর গল্পটাও ভুল। ওকে, সো গল্প এইখানেই শেষ দেখে আমাদের মনে হইতে পারে যে অর্ধেকের শেষ হয়ে গেল, বা বাকিটুকু কোথায়, পুরো স্টোরিটা কি। বা ওই যে আমরা পড়েছিলাম যে ছোট গল্পর একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে শেষ হয়েও হইল না শেষ। এটাই সেই ছোট গল্প, অর্থাৎ এটা এখানেই শেষ, অ্যান্ড ইট ফিলস অ্যাজ ইফ এটা এখনো শেষ হয় নাই। আর আমরা বলছিলাম যে আহ, তার আসলে মা আছে কি না সেই বিষয় নিয়ে আমরা একটু চিন্তা করব। এখন তোমরা বলো, এই পর্যন্ত যা যা আমরা পড়লাম বা পুরো গল্পটা যে একবার রিডিং পড়লাম, তোমরা কি মিনিংটা বুঝতে পারছো কিনা? আহ, হ্যাঁ বলো। আচ্ছা, তৃতীয় প্যারা কোথায়? এক minute, আচ্ছা আমি দেখছিলাম। কোন লাইনের পরে বা আগে পরের লাইনগুলো একটু বলো তো। প্রথম লাইনটা কি ওই প্যারার? আচ্ছা, ফার্স্ট ফিউরি at her. Okay. We did not speak of her again. He's having a mother, any sort at all. Relieved me of the egg I had had about him. Okay, so he relieved me of the ache I had had about him. আচ্ছা, so এটা past perfect আছে। So I had ache for him. Sorry, এখানে some, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে past indefinite tense, right? তো আমার তার জন্য কিছুটা ব্যথা ছিল। So I had I had no ache for him. So আমার তার জন্য কোনো ব্যথা ছিল না। বাট সে পাস্ট পারফেক্টে নিয়ে যাচ্ছে, যে আমার তার জন্য আহ, কোনো ব্যথাই, মানে যেই ব্যথাটুকু ছিল সেটাও চলে গেছিল। সো পাস্টে, যেহেতু গল্পটা সে পাস্টে ন্যারেট করতেছে, সো পাস্টের পাস্ট বোঝানোর জন্য এখানে পাস্ট পারফেক্ট ইউজ করা হয়েছে।
বুঝতে পারছো? এখানে এই হ্যাডটা হচ্ছে পাস্ট পারফেক্টের জন্য যে হ্যাডটা লাগে সেই হ্যাড, আর এই হ্যাডটা হচ্ছে হ্যাভ এর পাস্ট পারফেক্ট ফর্ম হ্যাড। বুঝতে পারছো? ওকে। আর এমনি স্টোরিটা তো ক্লিয়ার যে জাস্ট অ্যাবাউট এ রিলেশনশিপ, যেহেতু চ্যাপ্টারটার নাম রিলেশনশিপস, সো it's about the relationship between the narrator and the little boy of an orphanage, or a little orphan boy. And so এখানে কমপ্লেক্স কোশ্চেনটা হচ্ছে যে ছেলেটা কেন আহ, বানোয়াট মায়ের কথা বললো? তোমাদের কি মনে হয়? হতে পারে। অন্য কোনো আইডিয়া? মানে জেরি কেন ন্যারেটরকে বলল যে তার মা আছে এবং সে তাকে গিফট পাঠায়? তার তো মাই নাই। হইতে পারে, কিন্তু দেখো কনটেক্সটটা দেখো। ও কিন্তু ওর মায়ের কথা মেনশন করছে কখন? যখন তারা ফায়ার প্লেসে বসেছিল, এন্ড সে ফার্স্টে বলছে যে ইউ লুক অলমোস্ট লাইক মাই মাদার, ইউ লুক এ লিটল লাইক মাই মাদার। এদিকে। হ্যাঁ, স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার। আচ্ছা, হ্যাঁ। তো এটার কোনো স্পেসিফিক আনসার নাই, বুঝছো? এই কোশ্চেনের কোনো মানে ওয়ান অ্যান্ড অনলি ট্রু আনসার নাই। তো মূলত আমরা যেটা গেস করব, যেটা ইন্টেলিজেন্ট গেস হবে, সেটাই কারেক্ট। তো তামান্নার আনসারটা কারেক্ট হইতে পারে, মেরিনের আনসারও সঠিক হইতে পারে। তুমি জাস্ট যদি লজিক দিতে পারো যে হ্যাঁ, ওর সেলফ রেসপেক্ট ছিল, এন্ড দ্যাট ইজ ওয়াই, যাতে ওই লোক তাকে বা ওই ন্যারেটর তাকে কোনো কিছু দিয়ে ই না করে, আহ ঋণী না করে, এই জন্য সে তার মায়ের কথা এইভাবে বানোয়াট ভাবে মেনশন করছে। বাট দেখো, ফুল স্টোরি জুড়ে ন্যারেটর কিন্তু তার ইন্টেগ্রিটির কথা বর্ণনা করছে, অনেস্টির কথা বর্ণনা করছে, ট্রাস্ট অর্ডিনেস এর কথা বর্ণনা করছে। But the irony lies in the fact that the boy lied actually. So ছেলেটা একবারই মিথ্যা কথা বলছে, and that is about his mother. So আমরা বলতে পারি যে যেহেতু অনেক ছোট একটা বাচ্চা ছোটবেলায় মাকে হারাইছে, and তার মায়ের প্রয়োজনটা সে অনেক বেশি বোধ করতেছিল। মানে আহ, সে তার মাকে মিস করতো, and that is why সে কল্পনা করতো আর কি, যে তার মা আছে and সে এগুলা পাঠাইছে। অথবা মানে বাচ্চারা অনেক ইমাজিনেটিভ হয় না? তো বাবা মা ছাড়া একটা বাচ্চা সে হয়তো কল্পনা করতো নিজের ডিফেন্স মেকানিজম হিসেবে যে না, আমার মা আছে এবং সে আমাকে এটা পাঠাইছে, এই সেই। এন্ড যখন ওই মহিলাটাকে দেখে তখন মনে হয় যে হ্যাঁ, আমার মা তো এরকমই। সো এই কারণে বলে আর কি। সো ইট কুড বি জাস্ট ইমাজিনেশন অফ দি চাইল্ড টু মেক হিমসেলফ ফিল বেটার, or it may be, as author said, that out of his self respect. বাট মোস্টলি ইমাজিনেশন আর সেলফ রেসপেক্ট দুইটা মিক্স করেও তোমরা আনসার করতে পারো। তো আমাকে কোশ্চেন করলে আমি হয়তো বলতাম যে ছেলেটা ইমাজিনেটিভ, এন্ড যেহেতু সে তার মাকে মিস করতেছিল, এই কারণে সে এটা কল্পনা করে নিছে। আচ্ছা, আমরা জাস্ট ওয়ার্ড মিনিং গুলো দেখে যাই ফার্স্ট। অ্যাকুরেটলি, এখানে ক্লোজেস্ট মিনিং প্রিসাইসলি। ডুপ্লিকেটের মিনিং রিপিট হয় না নর্মালি, বাট এই জায়গায় এই কনটেক্সটে রিপিট ইজ আ সিনোনিম। এক্সট্যাসি মানে হ্যাপিনেস, তোমরা জানো। ইম্পেল, কম্পেল, ফোর্স, সব সিনোনিম। ইন্টিগ্রিটি, ট্রাস্টওয়ার্দিনেস। ইন্টিমেট, ভেরি ফ্রেন্ডলি। আইসোলেশন এর সাথে প্রাইভেসি যায়। পাপি তো কুকুর, এর ছোট বাচ্চা। স্ট্যাক মানে হচ্ছে পাইল অথবা স্তূপ। ট্রেচারি মানে হচ্ছে ফেইথলেসলি, ট্রেচারাসলি, ফেইথলেসলি। আচ্ছা, এই জায়গায় ট্রু ফলস স্টেটমেন্ট আছে। ট্রু ফলস গুলা মূলত দেয় এর জন্য, কম্প্রিহেনশন চেকের জন্য। তো প্রথম স্টেটমেন্টটা, দ্য অথর ওয়াজ হোমসিক ফর দ্য সাবট্রপিক্স, এটা
False. The author was actually homesick for the mountainous region, not the subtropics. He wanted to come out of the subtropics and go to the mountains. So he was not sorry. She was not homesick for the subtropics. The author expected to find a large pile of wood after the boy's first day of work. এটাও false. সে ভাবে নাই যে ছেলেটা একটা large pile of wood ready করে রাখবে. Jerry could chop wood as a man. এটা সত্য. Jerry paid to have the axe repaired. এটা ভুল. কারণ রাইটার নিজে টাকা দিছে জেরিকে. যদিও সে নিজে চাচ্ছিল, বাট সেটা হয় নাই. Jerry did other jobs around the cabin without being asked. True. The author's dog was fed and cared while she was away. True. The dog had tried to run away from Jerry in the high grass. উম, এটা false, maybe. কারণ আমরা যেটুকু বললাম যে জেরি নিজে লুকাচ্ছিল and ডগ তাকে খুঁজে বের করার চেষ্টা করতেছিল. The author sympathizes with Jerry's mother. Not really. Author কিন্তু sympathize করে না. Rather, author expresses her resentment and sympathizes with the boy against his mother. Jerry did not stop by the cabin to say goodbye to the author. Is that true? Miss Clark told the author that Jerry had no mother. True. Okay. So, এই fill in the blanks টা খেয়াল করো. At first, the relationship between the author narrator and Jerry is predicated on Jerry chopping wood well. So, predicate মানে হচ্ছে base করা কোনো কিছুর উপরে. So, predicate as a verb, দেখো. Subject predicate আমরা পড়ছি. As a noun, predicate হচ্ছে the part of a sentence or clause containing a verb and uh, stating something about the subject. অর্থাৎ সাবজেক্ট বাদে একটা সেন্টেন্সে যা থাকে তাই প্রেডিকেট. কিন্তু ভার্ব হিসেবে দেখো এই যে বেইজ, ফাউন্ড অর বেইজ সামথিং অন. সো মূলত বেইজ অ্যাজ এ ভার্ব ইউজ করলে যা হবে, প্রেডিকেট অ্যাজ এ ভার্ব তাই হয়. সো অথর, ন্যারেটর আর জেরির মধ্যে যে সম্পর্ক সেটা ওয়াজ প্রেডিকেটেড অন অথবা বেসড অন জেরিস চপিং উড ওয়েল. অর্থাৎ জেরি ভালো বা অস্বাভাবিক আনএক্সপেক্টেডলি ভালোভাবে কাট কাটার কারণেই তার প্রতি অ্যাটেনশনটা যায় ন্যারেটরের, এন্ড তাদের রিলেশনশিপটা ওইখান থেকে শুরু হয়. বাট soon a real bond develops between them because Jerry has missed his mother's love in his life and needs the affection and support of a mother figure. আচ্ছা, বাট খুব তাড়াতাড়ি তাদের সম্পর্কটা একটা দৃঢ় ভালো সম্পর্কে পরিণত হয়, কারণ জেরির মা ছিল না, সো জেরি নিডেড আ মাদার্স অ্যাফেকশন, এবং জেরি ন্যারেটরের মধ্যে তার মাকেই অনেকটা খুঁজে পায় এন্ড ওইভাবেই ট্রিট করে তাকে, যে না চাইতেও হেল্প করে. সো এইভাবে তাদের সম্পর্কটা দৃঢ়তর হয়. দ্য ন্যারেটর হ্যাজ কনফিডেন্স ইন জেরিস ক্যারেক্টার হোয়েন শি সিজ হিজ ইন্টিগ্রিটি. হ্যাঁ, আমরা তার ন্যারেশন দেখে বুঝতে পারি. জেরি ইজ only সাবটারফিউজের অর্থ আমরা ডিসিট দেখছিলাম, is to say he has a mother. তো তার যে একটা মা আছে এটা বলাটাই তার হচ্ছে সবচেয়ে বড় বা তার একমাত্র মিথ্যা কথা. বা the narrator feels betrayed when Jerry tells her he has a mother. তো ন্যারেটর অনেকটা শকড হয়, মানে অথবা বিট্রেড ফিল করে, যেন তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, কারণ সে ভাবছিল সে নিজেই তার মায়ের জায়গাটা নিয়ে নিছে. এটাও মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড. Why does the writer's pointer dog not bark at Jerry? Uh, he seems that Jerry is a friend. Why does the narrator think Jerry will not be able to chop the wood effectively? He seems too small. Why is the narrator shocked when Jerry says he has a mother in Manville? He feels the mother should not have deserted such a adorable boy. Why is the narrator okay? Why does the narrator think Jerry has integrity? Jerry is committed to the tasks he does and is honest and trustworthy. তো সে তার কাজের ক্ষেত্রে খুবই সিরিয়াস এবং সত্যবাদী এবং বিশ্বাসযোগ্য. Why does Jerry disappear from the orphanage at the end of the story? Jerry did not want to say goodbye to the orphan. Okay, তো এগুলো সব কম্প্রিহেনশনের কোশ্চেন. এই জায়গায় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন টাইপ কিছু প্রশ্ন আছে. So the narrator wanted to be alone to do her writing. Another way to say alone is lonely. Jerry came every day to chop wood. He was very
ডিসিপ্লিন বলা যায় যেহেতু সে প্রত্যেকদিন করতে আসতো। সিরিয়াস বলা যায়। Narrator likes Jerry and what he stands for. He says he has integrity because he always does the right thing even before he is asked. When the narrator left for the weekend, she left plenty of food for the dog. In other words, she left adequate food, porjapto food for the dog. The narrator was unable to return on time to the cabin uh, after her weekend trip because the roads were snowy and icy. They were আচ্ছা, স্নোই এন্ড আইসও ছিল। এটার জন্য যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড সাবস্টিটিউশন থাকে সেটা ইউজ করা যেতে পারে। ফ্রস্টেড বলা যেতে পারে, অথবা আমরা যদি একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি, দেওয়ার ট্রাবলসাম, অর্থাৎ রাস্তাটা কমফোর্টেবল ছিল না। তো এইখানে কিছু ব্রড কোশ্চেন আছে, সবই কম্প্রিহেনশন বেসড। And write about a relationship you have had with an adult who was not a family member. What memories do you have about him or her? তো এরকম এক্সপিরিয়েন্স আমাদের থাকতেও পারে, নাও থাকতে পারে, যে আমাদের ফ্যামিলি মেম্বার না, কিন্তু এমন একটা পার্সন যার সাথে আমাদের মেমোরিজ আছে বা সম্পর্ক তৈরি হয়েছে। ওকে, তো এটার উপর বেস করে একটা প্যারাগ্রাফ আসতে পারে, বাট এত স্পেসিফিক দিবে বলে আমার মনে হয় না যে তোমার ফ্যামিলির বাইরের কাউকে নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো। বাট রিলেশনশিপ বা এর যে মূল থিম, হিউম্যান রিলেশনশিপের ইম্পর্টেন্স, অ্যান্ড মানুষের জীবনে কেন রিলেশনশিপ দরকার বা হেলদি রিলেশনশিপস কেন প্রয়োজন, এই টপিকে আসতে পারে। ওকে, পরের কোশ্চেন গুলা তেমন একটা ডিসকাস করার মতন। আচ্ছা, তোমাদের এখন কোনো কোশ্চেন আছে কিনা about the story or about anything? তো বিউপি তে পরীক্ষা দিচ্ছ তো দুইজন? হ্যাঁ, বলো। হুম। অ্যালেগরি নিয়ে কি বললা? কোথায় আবার বলো তো। বিউপি তে? আচ্ছা, অ্যালেগরি হচ্ছে আহ, মানে লিটারারি একটা টার্ম আর কি। আহ, বুঝতে পারছি। আচ্ছা, ওয়েট, তুমি কি অ্যালেগরিক্যাল কোশ্চেন বলতে বুঝাচ্ছ যে আহ, মানে ইফ এক্স ইস টু ওয়াই, দেন কি বলে জেড ইস টু কি, এরকম? আচ্ছা, এটার জন্য ওই যে তোমার ওয়ার্ড মিনিং গুলা জানা লাগবে, মানে মূলত প্র্যাকটিস করতে হবে আর কি। সো এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। এন্ড বিইউপি যেটা করে, ওরা সবসময় টেক্সচুয়াল কোশ্চেন করে না, ওরা বিসিএস এর কোশ্চেন দেয়। তো তুমি যেটা করতে পারো, এখনো 10 দিন আছে। তোমার কাছে যদি কোনো ওই যে মাস্টার বা কম্পিটিটিভ এক্সামস এই বইগুলোর মধ্যে একটা থেকে থাকে, বা যে কোনো কোশ্চেন ব্যাংক, আহ, অথবা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে মনে হয় বিসিএস এর কোশ্চেন দেওয়া আছে। বিসিএস এর কোশ্চেন গুলো সলভ করে গেলে ইট মাইট হেল্প। এন্ড তুমি একটা কোশ্চেনের এক্সাম্পল দাও আমাকে। আমি ঠিক পিকচার করতে পারতেছি না যে
ইস্ট টু রিস্টার্ট। আচ্ছা আমি লিখতেছি, দেখো। দিলে, কি না দেখো, এটা কি? দিলে ইস টু রিটার্ড। তারপরে কোশ্চেনটা কি? দেখো, বলো। হুম। তারপর। হুম। হুম। আচ্ছা, তো মূলত তোমার যেটা করতে হবে, তোমার এই যে ডিলে আর রিটার্ডের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ এটা সিনোনিম না অ্যান্টোনিম, সেটা আইডেন্টিফাই করতে হবে প্রথমে। তো সেটা আইডেন্টিফাই করতে হলে তোমার প্রথমে হচ্ছে ডিলের অর্থ আর রিটার্ডের অর্থ জানতে হবে, রাইট? তো দেন তুমি যদি এটা বুঝতে পারো যে ডিলে আর রিটার্ড কি সিনোনিম নাকি অ্যান্টোনিম, তখন তুমি অপশন থেকে আহ ই করবা, মানে ওই অপশনের যে দুইটা ওয়ার্ড আছে সেটার মধ্যে সম্পর্কটা বের করবা, যে আহ, যদি এটা সিনোনিমাস রিলেশনশিপ হয়, ওইখানে সিনোনিমাস নাকি অ্যান্টোনিমাস। সো একটা সিনোনিমাসই হবে বা একটাই অ্যান্টোনিমাস হবে। সো ওইটাকে তোমার দাগাইতে হবে আর কি। তো আমরা দেখি যে চার্টের অর্থ কি। হুম। না 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 না, তুমি তুমি দেখবে যে ডিলে আর রিটার্ডের মধ্যে সম্পর্কটা কি। ডিলের অর্থ আর রিটার্ডের অর্থ যদি সেম হয়, তাহলে তোমার অপশনের মধ্যে গিয়ে আহ, মানে এরকম সেম অর্থের দুইটা ওয়ার্ড সিলেক্ট করতে হবে। বুঝছো? সো ডিলে আর রিটার্ডের অর্থ কিন্তু সেম। তো তোমার অপশনের মধ্যে দেখবা যে আহ, কিছু কিছু আছে যে ডিলে আর মানে ডিলের সাথে মিলে না, এরকম একটা দেওয়া, অথবা মানে দুইটা অপোজিং মিনিং ওয়ালা ওয়ার্ড এর অপশন আছে, সেগুলো স্কিপ করবা। সো যেখানে দেখবে যে সিনোনিমাস ওয়ার্ড আছে, সেটাকে সিলেক্ট করবা। ডিলের সাথে আহ, মিলাটা আমার মনে হয় না কম্পালসারি না। ওই জায়গায় যদি সিনোনিমাস একটা পেয়ার থাকে, সেটা হবে তোমার আনসার। মানে এইখানকার রিলেশনশিপ আর অপশনের রিলেশনশিপটা ম্যাচ করতে হবে। ওয়ার্ড গুলো এক্স্যাক্টলি মিলার দরকার নাই, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। হ্যাঁ, বলো। কনটেক্সটের সাথে মিলে না, রাইট? নাকি? হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ, বলো। হুম। আচ্ছা, তুমি অ্যাপারথেইডের কথা বলতেছিলা, রাইট? হ্যাঁ, অ্যাপারথেইডের অর্থ হচ্ছে ডিসক্রিমিনেশন অথবা বৈষম্য। হ্যাঁ, এখন সিনোনিম অ্যান্টোনিমে অনেকগুলা ওয়ার্ড আছে, রাইট? এটার। হ্যাঁ,
আচ্ছা, তোমার সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে না। তুমি অ্যাপারথেইডের অর্থটা জানো, এটুকুই হবে। কিন্তু তুমি এখন বলতে পারো যে তাহলে সিনোনিম অ্যান্টোনিম আসলে কিভাবে আনসার করবো। তো যখন তুমি প্রত্যেকটা টেক্সচুয়াল ওয়ার্ডের মিনিং জানবা, আহ, বা জাস্ট যেই ওয়ার্ডটাই দেখতেছো, যেই ওয়ার্ডটাই তোমার আনফ্যামিলিয়ার মনে হচ্ছে, যেখানে এনকাউন্টার করো না কেন, সেই ওয়ার্ডের মিনিংটা জেনে নিবে। তো যখন তুমি ম্যাক্সিমাম ওয়ার্ডের মিনিংই জানো, তখন তোমাকে কোশ্চেন করা হলে যে অ্যাপারথেইডের অর্থ তুমি জানো, ডিসক্রিমিনেশনের অর্থ তুমি জানো, তোমাকে বলা হলো অ্যাপারথেইডের সিনোনিম কি, অপশনে আছে ডিসক্রিমিনেশন, তুমি তো পারবা, রাইট? ওই তো, সো ওই যে ওইভাবে অ্যাপারথেইডের অর্থ ডিসক্রিমিনেশন, তারপরে আরো 5-10টা ওয়ার্ড 10টাই মুখস্থ রাখতে হবে এরকম না। তুমি অ্যাপারথেইডের সাথে একটা দুইটা মানে সিমিলার ওয়ার্ড মাথায় রাখবা এটার অর্থ হিসেবে, অ্যান্ড মুভ অন করবা, একসাথে সবগুলা মনে রাখতে হবে না। যেমনটা বাংলায় সমার্থক শব্দ মনে রাখা লাগে, ওরকম লাগবে না। তুমি জাস্ট অর্থটা বুঝবা, তাহলেই হবে। এই তো। আর কোনো কোশ্চেন আছে? আহ, তুমি মিউট করা। আচ্ছা, যদি কোনো প্রশ্ন না থাকে আমরা ক্লাসটা শেষ করি। নেক্সট ক্লাসে আমরা আরেকটা গল্প দেখবো, এন্ড তোমাদেরকে আমি আজকে একটা টাস্ক দিয়ে দিচ্ছি, টাস্কটা করার চেষ্টা করবা, বা মানে করবাই। কারণ আমাদের এই কোর্সের ক্লাসগুলোর চেয়ে আমার মনে হয় যে এক্সাম দেওয়া এন্ড রিভিউ নেওয়াটা বেশি কাজে লাগবে। যেহেতু রিটেন কোর্স, সো রাইটিং এর অনলি ওয়ে টু ইমপ্রুভ ইজ টু রাইট, টেক ফিডব্যাক এন্ড ইমপ্রুভ। সো আশা করি সবাই পরীক্ষা দিবা। আল্লাহ হাফেজ।